সেখান থেকে এদের ডিডিউস দ্যাট পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল টু এত। তো এটা একটা এরকম একটা প্রপার্টি, যে পার্সিবল আইডেন্টিটি, এইরকম একটা প্রপার্টি ইউজ করে ওই কাজটা করা হয়। তো ওটা তোমরা দেখে নিও, ওটা জাস্ট একটা ফর্মুলা, ওটা এখন আর বলার আমার প্রয়োজন মনে করতেছি না। আর কোশ্চেন 4 দেখো যে আমি এই 4 ধরনের কোশ্চেন যে নিয়েছি, এক্সাম্পল স্বরূপ নিয়েছি। দেখো কোশ্চেন 4 দেখো কি আছে, এফ অফ এক্স টাই কয়টা ভাগে ভাগ করা আছে? ডোমেনটা মাইনাস পাই থেকে পাই বাই 2, মাইনাস পাই বাই 2, মাইনাস পাই থেকে পাই বাই 2, পাই বাই 2 থেকে পাই, এইভাবে। তখন তাহলে ইন্টিগ্রেশন করার সময় নিয়ে তো আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো এইগুলো এক্সাম্পল একদম হুবহু বইয়ে দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো আমরা যেটা আসছিলাম, এইভাবে যে কোনো একটা ফাংশনকে যদি এক্সপ্যান্ড করি, তাতে কি থাকে, এন বিএন দুটাই বের করতে হয় নাকি? জি স্যার। অর্থাৎ তাতে সাইনও থাকে, কোসাইনও থাকে নাকি? জি স্যার। কোসাইনও থাকে। তাই এখন এই যে ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে গেলে একটা ফাংশনের সাইন কোসাইন দুটাই থাকছে। তো এই যে দুটাই এ এন বি এন দুটাই ক্যালকুলেশন করতে হচ্ছে। যদি ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন, এটা যদি আমরা বের করতে পারতাম, তাহলে আরো সহজে ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যেত। বুঝতে পেরেছো? যদি ফাংশনটা ইভেন ফাংশন হয়, ইভেনের সাথে কি কার সম্পর্ক বলতে, ইভেন ফাংশন কি হয়, ইভেন ফাংশন কন্ডিশনটা কি, যে এফ অফ মাইনাস এক্স হলো কি হয়, এফ অফ এক্স হয় নাকি? জি স্যার। জি স্যার। আর অড ফাংশন কি, মাইনাস বসালে তার ভ্যালুটাও মাইনাসে আসে। তো এই যে ইভেন ফাংশন অড ফাংশন, তাহলে ইভেন ফাংশনের একটা এক্সাম্পল হচ্ছে কি, কোসাইন নাকি? কস মাইনাস থিটা মানে কি, কস থিটা না? জি স্যার। আর সাইন অফ মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা। তো এই যে সম্পর্কটা, তো এই প্রপার্টি ব্যবহার করে আমরা যদি একটা ফাংশন যদি আগে থেকে দেখি যে ফাংশনটা ইভেন ফাংশন না অড ফাংশন, যদি ইভেন ফাংশন হয় তাহলে ওই ফুরিয়ার সিরিজের সাইন কস তো দুটোই আছে, তাই না? তো তখন দেখা যাবে যে শুধুমাত্র কোসাইন সিরিজে ফাংশনটাকে এক্সপ্যান্ড করা যাচ্ছে। যদি ইভেন ফাংশন হয় শুধু কসের টার্ম, অর্থাৎ এ নট এবং এ এন এই দুটো দিয়ে এক্সপ্যান্ড করা যায়, বিএনটা কি হবে তখন, 0 হবে, তার কোনো বিএন থাকবে না। আবার যদি অড ফাংশন হয় তাহলে শুধু সাইনের মাধ্যমে ওটাকে এক্সপ্যান্ড করা যাবে, কোনো এ এন এর দরকার নেই, তখন আমরা অটোমেটিক বলে দেব যে ওখানে নির্দ্বিধায় বলে দেবো যে এ এন ইকুয়াল টু 0 যদি অড ফাংশন হয়। আর যদি ইভেন ফাংশন হয় তাহলে বলে দেবো বিএন ইকুয়াল টু 0। তো এই যে কেন ওটা বলে দেই তার একটা এখানে ব্যাখ্যা এখানে আছে। দেখো, এক্সপ্রেশন অফ এন ইভেন ফাংশন, আমরা তো যেটা ফর্মুলা জানি সেই ফর্মুলাটা এরকম না? এ নট ইকুয়াল টু এরকম, স্যার আমি এ নট ইকুয়াল টু একটু দেখা যায় স্যার আমার ইন্টারনেট কানেকশনের জন্য স্যার লগইন করতে পারবো স্যার, আমি মাত্র লগইন করলাম। আচ্ছা, অসুবিধা নেই, এখন তো দেখলে হবে। তো দেখো এটা হচ্ছে ইভেন ফাংশনের যে এ নটের যে ডেফিনেশন, ঠিক আছে কি 1 বাই পাই মাইনাস পাই থেকে প্লাস পাই। জি স্যার। তো এখন দেখো এই যে ইন্টিগ্রেশনটা, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না? মাইনাস পাই থেকে 0 একটা, 0 থেকে পাই একটা করা যায়? জি স্যার, করা যায়। তো এই যে মাইনাস পাই থেকে 0, এই মাইনাস পাই থেকে 0, এই যে নেগেটিভ অংশে এক্স এর মান কত, নেগেটিভ না স্যার? এক্স এর মান যদি নেগেটিভ বসায় তাহলে এফ অফ এক্স এর কি আসে, পজিটিভ আসে না? পজিটিভ স্যার। পজিটিভ আসে। ফলে 0 থেকে পাই পর্যন্ত যা হয়, মাইনাস পাই থেকে 0 পর্যন্ত কি আসে, একই আসে। ফলে ওই দুটো যোগ করলে আমরা দেখো 0 থেকে পাই পর্যন্ত নিয়ে তার সাথে খালি কি করে দিছি, 2 গুণ করে দেওয়া। তার মানে যদি ফাংশন ইভেন ফাংশন হয় তাহলে এ নট কে তখন নতুন এই ফর্মুলায় লেখা যাবে 2 ভাগ পাই 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো অনুরূপ ভাবে এ এন এর ক্ষেত্রেও যে ছিল হচ্ছে 1 বাই এল মাইনাস এল টু প্লাস এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল। তো যেহেতু এখানে এল এর মান পাই ধরা হয়েছে, তো যাই হোক ফাইনালি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে 0 থেকে শুধু পজিটিভ অংশের মান নিয়েছি, তার সাথে কি করেছি 2 গুণ করে দিয়েছি। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো যে বিএন টা 0 আসলো কেমনে, কারণ এখানে পজিটিভ অংশের যে মান, নেগেটিভ অংশ তার কি নেগেটিভ মান, তাহলে দুটো যোগ করলে কি হবে, 0 হয়ে যাবে। ফলে দেখা গেল যে যদি ইভেন ফাংশন হয় তাহলে এ নট আর এন পাবো, বিএন টা কি হবে 0 হবে। এটা আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, ডাইরেক্ট এখন আমরা অ্যাপ্লাই করবো। আবার অড ফাংশনের ক্ষেত্রে দেখো, অড ফাংশনে যদি নেগেটিভ মান, ফলে যোগ করলে 0, মানে এ নটটা 0, এন 0, কি থাকবে শুধু
বিএন এর মান বিএন এর মানটা দেবে, সেটা কিভাবে পাবো? জাস্ট পজিটিভ অংশের মান নেওয়া হয়েছে, তার সামনে 2 দ্বারা গুণ করা হয়েছে, সামনে 2 বসানো হয়েছে, এই আর কি। তো এইভাবে ইভেন ফাংশন অড ফাংশন যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি, তখন এটাকে আমরা খুব সহজেই এক্সপ্যান্ড করতে পারি ফুরিয়ার সিরিজ। তো এবার দেখো একটা ব্যাপার, যে এদি ইভেন ফাংশন অড ফাংশন, তাহলে খেয়াল করো যে ইভেন ফাংশন শুধু কিসের সিরিজ থাকতেছে? কজের স্যার। কজের। তো ওই যে কজের সিরিজ, ওটাকে বলা হয় ফোরিয়ার কোসাইন সিরিজ। বোঝা গেল? ফোরিয়ার কি? ফুরিয়ার কোসাইন সিরিজ। আর যদি শুধুমাত্র সাইনের মাধ্যমে লেখা যায়, অর্থাৎ ওয়ার্ড ফাংশনাল সাইনের মাধ্যমে লেখা, তাই কি বলা? ফোরিয়ার সাইন সিরিজ। ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যদি কোনো একটা ফাংশনকে বলে যে ফোরিয়ার কোসাইন সিরিজে লেখো, তাহলে অবশ্যই ফাংশনটা কি হতে হবে? কোসাইন ইভেন হতে হবে। আর যদি বলে সাইন সিরিজে লেখো, তাহলে অবশ্যই ফাংশনটা অড হতে হবে। ফাংশন হতে হবে। তাই এটা যদি ফাংশন আমার যেমনই থাক, অড ফাংশন বানিয়ে নিলে কেবলমাত্র আমি কোসাইনে সাইনে লিখতে পারবো, ইভেন ফাংশন বানিয়ে নিলে কেবলমাত্র কোসাইনে লিখতে পারবো, তাই না? এটা কিন্তু সম্ভব না। তাছাড়া দেখা গেলো যদি এক্সপ্লেন করতে হলে তখন সাইন কস দুটাই চলে আসবে। যদি সাইন এবং কোসাইন নির্দিষ্ট করে বলে, তাহলে ফাংশন যদি ইভেন ফাংশন থাকে তাহলে তো ভালো, তাহলে সরাসরি কোসাইন যেতে হবে। আর যদি কোসাইনে বলছে কিন্তু ফাংশনটা ইভেনে নাই, তাহলে ওকে ইভেনে বানায় নিতে হবে, তাছাড়া শুধু কোসাইনে লেখা যাবে না। তো এরকম একটা এক্সাম্পল দেখো, যে এখানে এই যে, আচ্ছা স্লাইডটা কি দেখা যায়? 2. জি স্যার 2.2। এখানে দেখো f of x equal to x, কত থেকে কতর মধ্যে ডিফাইন করা? 0 থেকে 2। 0 থেকে 2 এর মধ্যে, ইন এ হাফ রেঞ্জ সাইন সিরিজ কোসাইন সিরিজ। তার মানে একে সাইন সিরিজ কোসাইন সিরিজে এক্সপ্যান্ড করতে হবে। হাফ রেঞ্জ, ওই সাইন সিরিজ আর কোসাইন, ওটাকে বলা হাফ রেঞ্জ সাইন সিরিজ কোসাইন সিরিজ। ঠিক আছে? তাই যদি হয়, তাহলে ফাংশন কিন্তু একটাই আছে, তাই না? ফাংশন কি? একটাই, f of x equal to x। তাহলে একই ফাংশনকে সাইনও করতে বলছে, আবার কোসাইনও করতে, কিন্তু f of x equal to ডিফাইন করা আছে কত থেকে কতর মধ্যে? 0 থেকে 2। 0 থেকে 2। তাহলে 0 থেকে 2 এর মধ্যে ইভেন না অড কিছু বোঝা যায়? 0 থেকে 2 এর মধ্যে কোনো বোঝার উপায় নাই না স্যার। ইভেন অড কিছু বোঝা যাচ্ছে না, কারণ 0 থেকে 2 এর মধ্যে তো এগুলো নেগেটিভ ভ্যালু তো বসানোই যাচ্ছে কি? কারণ নেগেটিভ ভ্যালু তো বসানো যাচ্ছে না স্যার। হ্যাঁ, ফাংশন ডিফাইন করা আছে 0 থেকে 2 এর মধ্যে। তো তখন যেহেতু এটাকে আমার কি বলছে, সাইন সিরিজে লিখতে হবে একবার, কোসাইন সিরিজে লিখতে হবে, তা সাইন সিরিজে যখন লিখবো তখন ফাংশনটা কি হবে? অড হতে হবে। তার মানে এই যে আমার যে পিরিয়ডটা দেওয়া আছে, এখন আপাতত পিরিয়ড কত মনে হচ্ছে? 0 থেকে 2। তখন এটাকে একটু এক্সটেন্ড করে নিতে হবে। এক্সটেন্ড করে নিয়ে এটা কি বানাতে হবে? অড ফাংশন বানাতে হবে। অড বানালে তাহলে লিখতে পারো। তাই এটাকে অড কিভাবে বানানো যায় আমরা দেখে যাই সরাসরি। স্যার -1 থেকে 1। -1 থেকে 1 না, পিরিয়ডটাই বাড়াতে হবে। 0 থেকে 2 পর্যন্ত এদিকে যেমন, তার মানে -2 থেকে 0 পর্যন্ত ওদিকে আবার তার কি হতে হবে? নেগেটিভ ভ্যালু আসতে হবে, তাহলে আমরা অড বলতে পারবো। আচ্ছা, এটা একটু আমি যাই বইটাতে। এটা ওয়েট করো। একটু হ্যাঁ, যে এখানে দেখা যায়, পেজটা দেখতে পাচ্ছ বইয়ের? জি স্যার। এখানে দেখো, খেয়াল করো, আমাদের কিন্তু এটা কিন্তু শুধু 0 থেকে 2 পর্যন্ত দেওয়া ছিল, তাই না? মধ্যেই যেহেতু এটা কি হবে,
যেহেতু এটা সাইন সিরিজে, অতএব হতে হবে কি অড ফাংশন। আর অড ফাংশন হতে হলে আমাদের এই যে 0 থেকে 2 পর্যন্ত দেখতে যেমন, -2 থেকে 0 পর্যন্ত তার কি আসতে হবে, নেগেটিভ মান আসতে হবে, তাই না? নেগেটিভ নেগেটিভ আসবে না? কি এটা একটু মিউট করে দাও। তো এই যে দেখো 0 থেকে 2 পর্যন্ত দেখতে যেমন, তাহলে -2 থেকে 0 পর্যন্ত তাহলে তার নেগেটিভ ভ্যালু নিয়ে আসতে হলো নাকি? জি স্যার। এখন এখন আমাদের এই যে বললাম যে আমাদের এই তখন হচ্ছে ডোমেনটাকে ডিসটেন্ট করতে হবে। তো এবার -2 থেকে +2 এর মধ্যে ফাংশনটা কেমন? এটা কি অড ফাংশন মনে হচ্ছে? -2 থেকে +2 এর মধ্যে দেখো দেখি, কারণ এর নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু যা আছে, নেগেটিভ ভ্যালু বসালে তার এটাই আমরা করে নিলাম। তো তো এখন তাহলে -2 থেকে +2 এটাই এখন নতুন করে আমরা এখন এর এইরকম ফাংশনটা এখন পরপর এরকমই দেখাবে। তখন এটাকে এখন এই যে -2 থেকে +2, তো এটাই আমাদের পিরিয়ড ধরতে হবে। তাহলে পিরিয়ডটা তোর কত আসতেছে? -2 থেকে +2। হ্যাঁ, তাহলে পিরিয়ড কত হচ্ছে? 4। তাহলে l = কত? 2। তো এখন এই যে নতুন যে ফাংশনটা হলো, তো এখানে দেখো যেহেতু এটা কি ফাংশন, অড ফাংশন, তাহলে এখানে সমস্ত a0 থেকে an সবগুলোই কি 0। 0 বের করতে হবে কি বি bn। এই যে bn bn টা, এই যে bn টা ফর্মুলা দিয়ে বের করা হলো। তাই এতে bn এর মান পাওয়া গেল হচ্ছে এত। অতএব সমীকরণে বসে দিলাম, বাস এটাই হচ্ছে সাইন সিরিজ। দেখো এখানে শুধু সাইন, বোঝা গেল ব্যাপারটা? স্যার সাইন সিরিজের ক্ষেত্রে স্যার ইভেন নিলে কি প্রবলেমটা হয় স্যার, আরেকবার যদি রিপিট করতেন। সাইনে যদি ইভেন নাও, সাইনে ইভেন নিলে তো 0 হয়ে যাবে। একটা ফাংশন যদি ইভেন হয় তাহলে সাইন সিরিজে এক্সপ্যান্ডই করা যাবে না। এই যে তুমি দেখো, এটা কোন কিসের শব্দ হচ্ছে, একটু প্লিজ তুমি মিউট করে দাও ওটা। আচ্ছা, তুমি বলতেছো যে সাইন সিরিজ দিয়ে কেন ইভেন ফাংশনকে করা যাচ্ছে না, তাই তো? জি স্যার, মানে ওটা মনে নেই স্যার। আচ্ছা, আমি দেখাচ্ছি আবার। এই যে এখানে দেখো, সাদ একটু আনমিউট কর। সাপোজ এই যে এই স্লাইডটা কি দেখা যায়? জি স্যার। তো এখানে যে এক্সপেনশন অফ এন ইভেন ফাংশন, এক্সপেনশন অফ এন ইভেন ফাংশনে দেখো a0 এবং a1 এর মানই শুধু আছে, bn টা 0 হয়ে গেল। দেখো, আপনি মিউট হয়ে গেছেন। এই সাদ মিউট করো। সাদ মিউট কর। সাদ 5 বল। স্যার আপনারটা মিউট হয়ে গেছে স্যার, আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আরে মিউট করো। আচ্ছা, দেখতে পাচ্ছ কি এবার তোমরা এখানে ব্যাপারটা কি, কেন bn 0 হলো? জি স্যার। স্যার আপনার কথা তখন শোনা যাচ্ছিল না স্যার, মিউট ছিল। আচ্ছা, হ্যাঁ আমি আসলাম আবার। bn 0 হলো কিভাবে বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, তো এই যে দেখো ইভেন ফাংশন হলে সে অটোমেটিক সেখানে bn 0 হয়ে যাবে। কারণ এখানে কেন 0 হবে, যেহেতু -π থেকে 0 এবং 0 থেকে π যখন আমরা এটা ভাঙাবো, তো তখন কি হবে, প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। তখন এই যে নেগেটিভ অংশের মান নেগেটিভ আর পজিটিভ অংশের মান কি পজিটিভ, ফলে ওটা কেটে যাবে, 0 হয়ে যাচ্ছে। আর ওগুলোতে কিন্তু ডবল ছিল, ফলে সামনেটা 2 এসেছে। তখন যখন ওয়ার্ড আছে, ওয়ার্ডের ক্ষেত্রে কসের অংশটাই হয়ে যাবে 0, সাইনের অংশটা থেকে যাবে, ওটাকে প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই আর কি। ফলে হ্যাঁ, স্যার এখানে এ নটের ভ্যালুটা বের করা হলো না কেন? কোথায় স্যার ইভেন অংশটায়, ইভেন বি পার্টটায়।
তুমি কি প্রবলেমটার কথা বলছো নাকি স্লাইডে এখন যেটা দেখাচ্ছে সেটা? জি স্যার, এটাই। জি স্যার, এটাই। হ্যাঁ, তো এটা তো এ অন এ নট তো আছে। ও আচ্ছা স্যার। এ নট সবই তো আছে, কিন্তু ইভেন ফাংশনের ক্ষেত্রে এ নট এন এর মান পাওয়া যায়, অর্থাৎ এর মান গুলো পাওয়া যায় কিন্তু বির মান 0। আর অড ফাংশনের ক্ষেত্রে এর মান সমস্ত এর মান 0, শুধু বির মান আছে। ঠিক আছে, তো যাই আমার একটু জি স্যার, ঠিক আছে। তো এখানে যে কাজটা করলাম আমরা, দেখো যে খালি বিএন এর মান নিয়ে আসলাম, কাজ শেষ। তো এবার কোসাইন সিরিজ, কোসাইন সিরিজ তার ফাংশনটা কি হতে হবে? কোসাইন সিরিজের ফাংশনটা ইভেন হতে হবে, তাই তো? ফলে এখানে দেখো 0 থেকে 2 এর মধ্যে ফাংশনটা দেখতে যেমন, -2 থেকে 0 এর মধ্যে ফাংশন কেমন আসবে? তার বিপরীত পজিটিভই আসবে। ওটা Even আসবে। সিমেট্রিক দেখাবে, সিমেট্রিক। ঠিক আছে, অর্থাৎ এখানে একই মানই আসবে, তাই না? মিরর। জি স্যার। হ্যাঁ। তো আমাদের কিন্তু দেওয়া ছিল 0 থেকে 2, সেটাকে আমরা এই যে ইভেন ফাংশন বানিয়ে নিলাম আর কি, যেহেতু কোসাইন সিরিজে ইভেন ফাংশন বানিয়ে নিলাম। তো এখান থেকে আবার একই ভাবে দেখো, তোমার হচ্ছে এল টয়েস এল ইকুয়াল টু কত? এখানে 4, এল ইকুয়াল টু 2। আর যেহেতু এটা একটা ইভেন ফাংশন, ফলে কি হবে? বিএন 0, তাই না? ইভেন ফাংশনে বিএন 0, তা শুধু এ এন বের করলে হয়েছে। তাই এ এনটা বের করলাম, এই যে এ এন বের করা হলো। এ এন বের করে দেখা গেলো যে এরকম অবস্থা এসেছে। তো এখানে শুধু এন এর মান 0 বসানো যায় না। তো এন এর মান 0 এর জন্য যে এ নট ইকুয়াল টু আলাদা বের করলাম, বা ওটা আলাদা ফর্মুলা দিয়ে বের করে দিতে হবে। এ নট এবং এন পেলাম, এটা যখন সিরিজে বসে দিচ্ছি, তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কোসাইন সিরিজ। বোঝা গেল কি? স্যার আরেকবার একটু বলবেন স্যার, কোনটা? মাত্র যেটা বললেন স্যার, মানে এখানে কেটে গেছে আমার এখানে। আচ্ছা, এটা হলো যে আমরা যখন এই একই ফাংশনকেই কোসাইন সিরিজে রিপ্রেজেন্ট করছি, এক্সপ্যান্ড করব, তো কোসাইন সিরিজে এক্সপ্যান্ড করতে গেলে ফাংশনটা কি হতে হবে? কন্ডিশন কি? অবশ্যই সেটা ইভেন হতে হবে। ইভেন ফাংশন হতে হবে, কিন্তু ফাংশন তো ইভেন ছিল না, ইভেন নট কিছুই ছিল না। 0 থেকে 2 এর মধ্যে যেমন, তাহলে -2 থেকে 0 পর্যন্ত কি হবে? ওই ফাংশনটা ইভেন হবে না। ইভেন হতে গেলে অর্থাৎ এফ অফ -x হলো কি আসবে? এফ অফ স্যার এক্স ই আসবে। এক্স হতে হবে। সো এটা হচ্ছে, এখন দেখো যে অবস্থায় আছে, দেখো +2 বসালে যা আসে, -2 বসালে ওই ভ্যালু আসে নাকি? জি স্যার। এই বন্ধু, ফলে এটা এখন ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে এখন এই ইভেন ফাংশনটার এর পিরিয়ড কত হলো? স্যার 4। 4। আর তাহলে টয়েস এল ইকুয়াল টু 4, এল ইকুয়াল টু কত? 2। স্যার 2। টয়েস এল, তাহলে এল ইকুয়াল টু 2। তো এখন আমাদের বের করতে হবে কি? কোরিয়ার কোএফিসিয়েন্ট গুলো। তো যেহেতু এটা এখন ইভেন ফাংশন, ইভেন ফাংশনের ক্ষেত্রে দেখলাম বিএন 0, তো বিএন ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট বিএন ইকুয়াল টু 0। শুধু এএন টা ক্যালকুলেশন করলাম। এএন টা কি? এএন টা ছিল 2/l 0 to l, 2/l, এল এর মানে এখানে 2, আর 0 to l 2। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু, ইন্টিগ্রেশনটা করলে আমরা পেয়ে গেলাম এই যে এএন এর মান। ঠিক আছে, আর এ নটের যে ফর্মুলা, সেই ফর্মুলা সরাসরি বসানো যেত, অথবা এই এ নট এন এর জায়গায় এন ইকুয়াল টু 0 বসালে যেটা আছে সেটা। যেহেতু এন ইকুয়াল টু 0 এখানে বসানো যায় না, ফলে এন ফর্মুলা দিয়েই আমরা ক্যালকুলেশন করলাম। ক্লিয়ার? জি স্যার। এই তো, পরে এ নট এবং এন এর মান যখন আমরা সিরিজে বসে দিলাম, এই যে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সিরিজ। ঠিক আছে, তো এগুলো গেল হচ্ছে সব ফোরিয়ার কোসাইন সিরিজ বা সাইন সিরিজ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই অঙ্কটা একটু দেখি। দেখো, এর এক্সাম্পল 2.11 দেখতে পাচ্ছ কি? জি স্যার। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কি? f of x equal to sin x, রেঞ্জ হলো স্যার 0 থেকে পাই এর মাঝে। আচ্ছা ফুরিয়ার কোসাইন সিরিজ এক্সপ্যান্ড করতে বলছে। আচ্ছা, তো এটা ফুরিয়ার কোসাইন সিরিজে। সাপোজ এটা যদি ফুরিয়ার সাইনে বলতো, তাহলে কি আসতো? স্যার তাহলে অড ফাংশন বানাতে হবে। অড ফাংশন বলতে কি, সাইন এক্স তো আমরা সাইনে এক্সপ্যান্ড করবো, তাই না? তো সাইন এক্স এগুলো কি থাকবে? সাইন 1x 2x সিরিজ এইভাবে সবকিছু যোগ করে সাইন এক্স হয়, কিন্তু সাইন এক্স এগুলো কিন্তু সাইন এক্স লিখলেই হয়ে যাচ্ছে, তাই না? কারণ সাইন এক্স কে তো সাইন সিরিজে লেখার কিছু নাই, ও তো নিজেই সাইন এক্স আছে। তো সেই জন্য এটা বলছে কোসাইন সিরিজে।
তো কোসাইন অর্থাৎ সাইন এক্স ইকুয়াল টু কতগুলো কোসাইন যোগ করলে বা কোসাইন গুলো কিভাবে যোগ করলে কি আসবে, সাইন sin এক্স। x হবে, তাই না? তাহলে এই যে কোসাইন সিরিজে যখন লিখতে যাব তখন কোসাইন সিরিজে লিখতে গেলে ফাংশনটা কি হওয়া দরকার, তার ইভেন হইতে হবে। ইভেন হতে হবে। কিন্তু সাইন এক্স কি ইভেন ফাংশন? না স্যার, ডিপেন্ড করা আছে কত থেকে কতর মধ্যে, স্যার মাইনাস অংশটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে এই যে স্যার। 0 থেকে পাই এর মধ্যে শুধুমাত্র সাইন এক্স, তার মানে মাইনাস পাই থেকে জিরোর মধ্যে ওই রকমই হতে হবে, পজিটিভ মান হতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, তো এখন তাহলে নতুন করে আমরা এটাকে এই যে ডোমেনটাকে এক্সটেন্ড করলাম, করার পরে কি দাঁড়ালো, মাইনাস পাই থেকে প্লাস পাই নাকি? জি স্যার। তো এখন এর মধ্যে এই যে সাইন এক্স এটা কি ধরনের ফাংশন? স্যার মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে এখন স্যার ইভেন। ইভেন ফাংশন। তো এই ইভেন ফাংশনের ডোমেন পিরিয়ড কত? স্যার টুয়াইস পাই। টয়েস পাই, অর্থাৎ টয়েস এল ইকুয়াল টু টয়েস পাই অথবা এল ইকুয়াল টু পাই। তো এইটা যেহেতু এখন একটা কি ফাংশন, ইভেন ফাংশন, সো এখানে কি হবে, বিএন গুলো জিরো জিরো। নাকি? শুধু বের করতে হবে কি এএন, এই যে এএন এর ফর্মুলা দিয়ে বের করলাম, ফাইনালি এখানে একটা মান পাওয়া গেল এএন এর। তো এখানে জিরো বসালেই যদি কোনো সমস্যা না হয় তাহলে ওটাই এ নট, এখানে কি জিরো বসানো যাবে? এই যে যা পেয়েছি এ নট এএন ইকুয়াল যেটা পেলাম, এখানে কি এন এর মান জিরো বসানো যায়? বসালে কি এই মানটার কোনো সমস্যা হয়, মানে এটা কি আনডিফাইন্ড হয়? যাবে যায়। যায় তার মানে স্যার। এখানে এর মান হচ্ছে এন এর মান জিরো বসালে যা হয় ওটাই এ নট। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এন ইকুয়াল টু 1 বসানো যায় না, ঠিক আছে? যায় কি? ইকুয়াল টু 1 না স্যার, যায় না। তখন তখন ওটা কি এন ইকুয়াল টু 1 এর জন্য আলাদা করে ক্যালকুলেশন করে নিয়েছে। এই যে 2 ভাগ পাই 0 থেকে পাই এন ইকুয়াল টু এন এর ফর্মুলা যেটা, এটা যে এন এর ফর্মুলা না, সেখানে শুধু এন এর মান 1 বসে দিয়ে ইন্টিগ্রেশনটা করে নিলে কত দেখা যায়, সেটা 0। তো যাই হোক আমরা কি পেলাম, সমস্ত এ গুলো পেয়ে গেলাম। তো এখন এগুলো সিরিজে বসে দিলে আমরা রিকোয়ার্ড সিরিজটা পেয়ে গেলাম। ক্লিয়ার? স্যার এটা ফার্স্ট লাইনটা স্যার মানে এন এর মানটা যে বের করছে স্যার, cos cos n pi x by l dx এর পরে হয়ে গেছে স্যার sin x cos x এ ভাগ হয়ে গেছে স্যার। হ্যাঁ, এটা কিভাবে হলো? জি স্যার। এটা এল ইকুয়াল টু যে পাই, এই যে টয়েস এল ইকুয়াল টু টয়েস পাই ছিল, অতএব এল ইকুয়াল টু পাই, এল ইকুয়াল টু পাই এখানে বসে দাও, এটাতে কিন্তু এল ইকুয়াল টু পাই বসে দেওয়া আছে। তাহলে কি দাঁড়ায়, 2 ভাগ পাই 0 থেকে পাই এফ অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স, আর কজ এই যে পাই এল এর মান পাই পাই বাই ক্যালকুলেট হলে কজ এন এক্স। স্যার এ নট আর এ ওয়ান দিয়ে কি করতে হবে স্যার, বুঝতে পারিনি আমি। আচ্ছা, যাই হোক আমরা কি এন বের করতে পারছি? জি স্যার। এন বের করছি। তো এখন দেখা গেল যে এন তো বের করছি, এন মানে কি বলতো, কত থেকে কত পর্যন্ত? এন মানে কি, এন তো এন কত থেকে কত পর্যন্ত যাবে? এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি সবগুলো এই তো আছে নাকি? এরকম তো অনেক এ আছে। জি স্যার। এন এর মান যত দিব তত একটা করে এ পাবো নাকি? জি স্যার। কিন্তু দেখো এখানে যখন হচ্ছে 0 বসাই অর্থাৎ এ নটটা পাই, কিন্তু যখন 1 বসাচ্ছি তখন এই যে ফর্মুলাটা পেয়েছি এটা একটু সমস্যা হচ্ছে, মানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো তার জন্য যেহেতু এন এই যে ফর্মুলাটা এখানে বক্স দ্বারা দিচ্ছি, এই যে ফর্মুলার মধ্যে কি পাওয়া যায়, সমস্ত এন গুলো পাওয়া যায় কিনা? অর্থাৎ তুমি যদি এখানে 1 এর মান 1 দাও, 1 দিয়ে ক্যালকুলেশনটা করতেছ, এই যে cos nx, এই পাশে যদি n এর মান 1 দাও তাহলে তুমি কি পাবা, a1 পাবা। A1 পাবো। n এর মান 2 দাও তাহলে কি পাবা, a2 পাবা। n এর মান যদি 0 দাও তাহলে কি পাবা, Sorry. তো এখানে দেখো আমরা n ধরে করেছি, সমস্ত a গুলোই পাওয়া যায়, শুধু 1 এর জন্য দেখা গেল যে এটা অসমৃদ্ধ হয়েছে। সো সেই জন্য 1 এর জন্য আলাদা করে ক্যালকুলেশন করতে হলো। এই যে 1 এর জন্য কিভাবে ক্যালকুলেট করব, এই যে এখানে n এর মান 1 বসালে যা হয় সেটা হবে a1, তো a1 ইকুয়াল টু 2 ভাগ পাই 0 থেকে পাই sin x cos x dx। হ্যাঁ, সেটাও 0 আসলো। দেখ এইভাবে সমস্ত an গুলোই পাওয়া গেল, অতএব এর সিরিজটা হবে কত, এটা এটা আমাদের রিকোয়ার্ড সিরিজ। ক্লিয়ার? এটা রিকোয়ার্ড সিরিজ। দেখো sin x ইকুয়াল টু কি লিখতেছি, সমস্ত যে cos 2x 4x 6x এই cos এর মাধ্যমে লেখা হলো sin x কে, এটাই। তো এটাই ছিল হচ্ছে
ফোরিয়ার সিরিজ নিয়ে আলোচনা। তা মোটামুটি ফোরিয়ার সিরিজ নিয়ে আমাদের আলোচনা শেষ। অর্থাৎ এখানে শিখলাম হচ্ছে যে কোনো একটা ফাংশনকে ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা। যদি ফাংশনে ইভেন ফাংশন হয় তাহলে কি তাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয়, বা যদি একটা ফাংশনকে আমাদের যদি বাধ্য করে যে কোসাইন সিরিজে করো, সাইন সিরিজে করো, তখন কিভাবে করব এটা আমরা দেখলাম নাকি? জি জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার। তো এবার যাওয়া যাক, আমরা ক্লাসে মনে হয় শুরু করেছি না এগুলো, ফোরিয়ার ইন্টিগ্রাল। তো ফোরিয়ার ইন্টিগ্রাল সাপোজ এখানে এল এর আগে যে লিমিটটা যে ছিল তাই না, পিরিয়ড যে ছিল, পিরিয়ডটা কত ছিল? এল ছিল তাই না, মাইনাস এল প্লাস এল, এরকম ছিল না, টয়েস এল ছিল। কিন্তু এটা যদি হয় যে এল টেন্স টু যদি ইনফিনিটি হয়ে যায়, এদিকে মাইনাস ইনফিনিটি ওদিকে প্লাস ইনফিনিটি এরকম যদি হয়ে যায়, তখন ওই ধরনের ফাংশনকে আমরা কিভাবে ফোরিয়ার সিরিজে লিখবো? তখন ওটা ফোরিয়ার সিরিজ বলে না, তখন ওটাকে বলা হয় ফোরিয়ার ইন্টিগ্রাল। বুঝতে পেরেছো? যদি এল টেন্স টু ইনফিনিটি হয়ে যায় তখন ওটাকে বলা হয় ফোরিয়ার ইন্টিগ্রাল। তো এই যে সামেশনটা যে এর মান ইনফিনিটি পর্যন্ত নিয়ে গেলে, আচ্ছা সামেশনটা যে এই ইন্টিগ্রেশনটা কিন্তু সামেশনের একটা ফর্ম নাকি, এটা জানো তোমরা? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এর কার সাউন্ডটা যেন একটু বেশি হয়, একটু তুমি সাউন্ড কম করে দিও তো। আচ্ছা, তো দেখো এই যে ইন্টিগ্রেশন, এটা কিন্তু সামেশন থেকে এসেছে। তো ফলে এই যে যদি এল টেন্স টু ইনফিনিটি হয়ে যায় তখন আমাদের ইন্টিগ্রেশনটা ওই সামেশন সাইনটা হয়ে যায় ইন্টিগ্রেশন, অর্থাৎ এরকম একটা ফর্ম দাঁড়ায়। আমরা এভাবে এই যে এভাবে এক্সপ্রেস তখন আমরা এইভাবে লিখি, দেখো 0 থেকে ইনফিনিটি এ আলফা কজ আলফা এক্স প্লাস বি আলফা সাইন আলফা এক্স। তো ওই রকম দেখতে, কিন্তু একটু সেগুলোর মান একটু চেঞ্জ আছে। দেখো তখন এই যে কোফিসিয়েন্ট আগে ছিল এ এন কজ এন বাই এক্স বাই এল, বি এন সাইন এন বাই এক্স বাই এল, এরকম ছিল। এখানে সেটা হয়ে গেছে কি, যদি এ এর জায়গায় লিখেছি এ আলফা, বি এর জায়গায় বি আলফা, তাহলে এ আলফা ইকুয়াল টু কত আসবে? এটা জাস্ট বেসিক একটা ধারণা। এখান থেকে আমরা এই ফর্মুলা মনে রাখবো না বা এটা ইউজ করবো না, এটা বেসিক ধারণা এখান থেকে এসেছে। এ আলফা ইকুয়াল টু এত, আর বি আলফা ইকুয়াল 1 বাই পাই মাইনাস ইনটু প্লাস ইনটু কস মানে এভাবে সাইন আলফা এক্স ডিএক্স এটা। তো ফাইনালি এটা আরো ক্যালকুলেশন করে বা সিম্পলিফাই করে যে ফর্মটা এসেছে সেটা হচ্ছে এটা। এটা একটু খেয়াল করো, এই যে দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল থিওরেম ক্যান অলসো বি রিটেন অ্যাজ, মানে ইন্টিগ্রাল থিওরেমের যে ফর্মুলা সেটাকে এইভাবে লেখা হয়, আমরা এটা এই ফর্মটা ইউজ করবো। ভালো করে খেয়াল করো, প্রথমে এই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, আচ্ছা এটা দেখা যাচ্ছে কি স্লাইডটা? জি স্যার। আচ্ছা দেখো, দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল থিওরেম ক্যান অলসো বি রিটেন অ্যাজ, এই যে আমরা ওই এফ অফ এক্স কে আর ওইভাবে না লিখে ওখানে যেটা আলফা বিটা দিয়ে আলফা এ আলফা বি আলফা দিয়েছিল সেটাকে সিম্পলিফাই করে এইভাবে লেখা হয়েছে। সেই নতুন ফর্মটা একটু দেখো তোমরা, কি বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 ভাগ পাই ইউ ইকুয়াল টু 0 আপ টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন এখানে দুটো আছে, 0 আপ টু ইনফিনিটি, টি হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস ইনফিনিটি, এফ অফ টি কজ ইউ এক্স মাইনাস টি ডিটি আবার টি ইউ। তো দেখো এখানে কি হয়েছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, অত এটা যদি আমি এই ইউটাকে মাইনাস যদি প্লাস ইনফিনিটি নেই তখন এখানে 1 ভাগ টয়েস পাই লেখা আছে। নিচের ফর্মটা আমরা ইউজ করব। দেখো এখানে ভেরিয়েবল চেঞ্জ করা আছে, ইন্টিগ্রেশনে ভেরিয়েবল চেঞ্জ করা যায়। যদি আবার ওই
অত এফ অফ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স দা সেটাকে আমি এফ অফ জেড ডি জেড লিখতে পারি। তো এরকম আর কি ব্যাপারটা, যে এখানে এই এফ অফ এক্স কে আমি ফোরিয়ার ইন্টিগ্রালের সাহায্যে লিখতেছি। তো এখানে তাহলে ফোরিয়ার ইন্টিগ্রাল সাহায্যে লিখলে কি হবে, এখানে প্রথমে মাঝখানে যে ইন্টিগ্রেশনটা আছে ভিতরে, এই ইন্টিগ্রেশনটা খেয়াল করো, যে একটা নতুন ভেরিয়েবল নেওয়া হয়েছে টি, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এফ অফ টি। এফ অফ টি বলতে আমাদের ফাংশন যদি সাইন এক্স হয় তাহলে এখানে সাইন টি হবে। যদি ফাংশন যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার হয় তাহলে এফ অফ টি মানে কি হবে? এক্স স্কয়ার। না, টি স্কয়ার হবে তখন। জি স্যার। হ্যাঁ, ফাংশন যদি এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স কিউব হয় তাহলে এফ অফ টি হলে কি হবে? টি কিউব। এই যে সেই এফ অফ টি, তারপর কি cos ইউ এক্স মাইনাস টি। cos ইউ এখানে নতুন একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে cos ইউ, cos ইউ ইন্টু এক্স মাইনাস টি, ইউ ইন্টু এক্স মাইনাস টি। এটাকে আবার ইন্টিগ্রেশন করা হচ্ছে, যেহেতু এখানে টি এর লিমিট দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা কি এর সাপেক্ষে? টি এর সাপেক্ষে। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করি এখানে কি থাকবে বলো দেখি? এটা যদি ক্যালকুলেশন করা যায় এটা এখানে কি থাকবে? এফ অফ টি cos ইউ এক্স মাইনাস টি ডিটি, তাই না? তাহলে এখানে এই যে এফ অফ টি আর cos ইউ এটা একটা টি এর একটা ফাংশন, তাহলে তাকে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পরে যদি টি এর ভ্যালু গুলো বসাই, তাহলে ফাইনালি এটা থেকে কি কি থাকবে এটা একটু বলো দেখি তোমরা। এক্স এবং ইউ থাকবে না? হ্যাঁ স্যার, ইউ এর ফাংশন থাকবে। হ্যাঁ, ইউ এবং এক্স কিন্তু থাকবে, কারণ টি এর যা দেখতে পাচ্ছ, টি এর যা কিছু দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন করলে সেই টি এর থাকলো, তো সেখানে যখন টি এর লিমিট বসাবো তাহলে ওখানে আর টি থাকবে? টি কিন্তু থাকবে না। এটা কি ক্লিয়ার তোমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওখানে কিন্তু টি থাকবে না, থাকবে কি এক্স এবং ইউ থাকবে। তো এক্স এবং ইউ কে এই যে নতুন যে যে এক্স এবং ইউ এর যে ফাংশনটা পাওয়া গেল, সেই এক্স এবং ইউ এর ফাংশনকে আমি আবার কি করতেছি? ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি নাকি? জি স্যার। আবার ইন্টিগ্রেশন করবো স্যার। হ্যাঁ, আবার ইন্টিগ্রেশন ইউ এর সাপেক্ষে। তাহলে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পরে যখন ইউ এর লিমিট বসাচ্ছি, ফাইনালি ওখানে কি থাকবে? এক্স। এক্স থাকবে। তখন ওই যে নতুন এক্স এর ফাংশন সেটাই হবে এফ অফ এক্স এর ফোরিয়ার ইন্টিগ্রাল, মানে এটাই মূলত ফোরিয়ার ইন্টিগ্রাল। তো ওইভাবে আমরা এই এফ অফ এক্স কে রিপ্রেজেন্ট করতে পারবো, মানে ওটা ওইভাবে অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে। মানে এই ইন্টিগ্রেশন করার পর যে এক্স এর নতুন ফাংশন আসবে, ওই ফাংশনের মাধ্যমে আমরা এফ অফ এক্স কে অ্যাপ্রক্সিমেট করছি। তো এখানে আবার বলা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের যে কোনো মূল্যে মনে রাখতে হবে, আমি আরো পরে লিখছি ওটা। তো দেখো, আর যদি ফাংশনটা অড ফাংশন হয়, অড ফাংশন হলে দেখো ইউ এর মানও 0 থেকে ইনফিনিটি নেওয়া হয়েছে, টি এর মানও 0 থেকে ইনফিনিটি নেওয়া হয়েছে। সেখানে কি লেখা হয়েছে, যে এফ অফ টি cos ইউটি ডিটি cos ইউএক্স ডিএক্স ডিউ। ইউ এর মান যেন 2 ভাগ পাই 0 থেকে ইউ এর মান 0 থেকে ইনফিনিটি, টি এর মান 0 থেকে ইনফিনিটি, এফ অফ দি সাইন, এখানে সাইন সাইন ইউটি ডিটি সাইন ইউএক্স ডিউ। স্যার অড ফাংশন কজ হলো কেন? অড, আচ্ছা, ভালো কথা বলছো, দেখে আমি একটু একবার দেখে নেব ব্যাপারটা। একটু একটু করে দেখে আমি। আচ্ছা, এখানে তুমি ঠিক ধরেছো, এখানে একটু ভুলই হয়ে গেছে। প্রথমটা হবে যদি ইভেন হয়, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি
স্যার অন্য কালার দেন তাহলে ইয়া হবে। আচ্ছা আচ্ছা, তো এইভাবে আমাদের সূত্রটা আসলে মনে রাখতে হবে। এটা এভাবে যে ডেরিভেশনটা দরকার নাই, ডেরিভেশন করার দরকার নাই, তো এটা জাস্ট ইউজ করবো আমরা। তো এটা আমি এখানে একটু আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করে দেখি কি লিখলাম। যদি এখানে ভেরিয়েবল চেঞ্জ করাটা কোনো ব্যাপার না, যে ভেরিয়েবলের মাধ্যমে নেওয়া, কারণ যেহেতু পরে লিমিট বসানো হচ্ছে পরে ওটা কিন্তু ফাইনালি থাকছে না। তো এই যে দেখো কি এফ অফ এক্স ইকুয়াল টু কি লিখলাম, এটা হচ্ছে এফ অফ এক্স এর ফোরিয়ার ইন্টিগ্রাল, যে 1/2 পাই। একটা লিখলাম পি থেকে পি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, একটা কিউ কিউ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো ভেতরটাকে খেয়াল করো, এখানে কি থাকে, যে এই যে কিউ এর মাধ্যমে যে লিখতেছি, তাহলে এটা কি হবে এফ অফ কিউ নাকি এফ অফ কিউ কস, এই যে প্রথম ভেরিয়েবল ফার্স্ট যে ভেরিয়েবলটা যে কস পি এক্স মাইনাস কিউ ডি কিউ, অর্থাৎ টি এর মাধ্যমে যেটা লিখছি এখানে টি এরটাও লিখে ফেলি। আগে এটা একটু খেয়াল করি, প্রথমটাই দেখো তো কি এফ অফ এক্স হলো 1/2 পাই, এটাকে ফোরিয়ার ইন্টিগ্রাল বলা হচ্ছে। একটু কঠিন লাগলেও এটা যেহেতু নতুন একটা টপিক, ফর্মুলাটা মনে রাখতে হবে, সেই জন্য ওটা বারবার বলছি যে এফ অফ এক্স হলো 1/2 পাই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তারপরে আরেকটা ইন্টিগ্রেশন, সেকেন্ড ইন্টিগ্রেশনের কি লিমিট কি টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যেহেতু এটা টি এর কারবার হচ্ছে অতএব এখানে হবে এফ অফ টি কস ইউ এক্স মাইনাস টি ডিটি। এই যে ইউটা হচ্ছে প্রথম ভেরিয়েবল যেটা cos ইউ এক্স মাইনাস ডিটি, তারপর হচ্ছে ডিইউ। তো এখানে ইউ আর টি বড় কথা নয়, অন্য ভেরিয়েবল যদি নিতাম আমরা, তাহলে প্রথমটা যদি পি নেই পরেরটা যদি কিউ নেই, তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছ, চেঞ্জটা কোথায়, একটা হচ্ছে প্রথমটা নিয়েছি পি পরেরটা নিয়েছি কিউ, তাহলে কিউ তাহলে এফ অফ কিউ cos পি এক্স মাইনাস কিউ ডি কিউ, তারপরে আবার আসলো ডিপি। ঠিক আছে, আমরা একটা এখানে লিখি, তোমরা স্যার বলবা। হ্যাঁ বলো। আমরা এখানে স্যার দুইবার ইন্টিগ্রেশন কেন করতেছি? এই যে শোনো দুইবার ইন্টিগ্রেশন কেন করছি, আমরা যে দেখলাম এটা একটু খেয়াল করো, বললাম যে ওটা সিম্পলিফাই করে এরকম আসছে, আর ওটা হচ্ছে কোথায়, এটা এখানে প্রথমে যে দেখলাম যে এই যে আমরা যে ফোরিয়ার সিরিজ লিখতাম এখানে কি ছিল, সামেশন ছিল তাই না? জি স্যার। এই জায়গায় একটু খেয়াল করো, ওখানে ছিল সামেশন, তা ওটার মধ্যে কি এটা দেখতে ওই একই রকম লাগে কি, দেখো দেখি। এই যে এখানে এভাবে লেখা আছে, এটা কি ফোরিয়ার সিরিজ আমরা যেটা জানতাম সেটার মতো কি মনে হয়? ওটার মতোই না কিছুটা, ওখানে ছিল সামেশন, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন। বলো। জি স্যার। তো ওখানে আমরা যে হচ্ছে ইন্টিগ্রেশনের কোফিসিয়েন্টটা পেয়েছি, এই যে ফোরিয়ার কোফিসিয়েন্ট এ এবং বি পেয়েছি, সেই এ এবং বি সেখানে দেখো আরেকটা ইন্টিগ্রেশন আছে তাই না? জি স্যার। আর এই বি তে এখানে আরেকটা ইন্টিগ্রেশন, তাই এই এ এবং বি এর মান যখন আমি আবার 1 নম্বর বসাচ্ছি, ফলে এখানে কটা ইন্টিগ্রেশন হলো? দুইটা স্যার। দুইটা ইন্টিগ্রেশন। সেই জন্য ওটা ফাইনালি সিম্পলিফাই করে যে পরে সমীকরণ দেখা গেলো যে এফ অফ এক্স ইকুয়াল টু সেখানে কটা ইন্টিগ্রেশন থাকতেছে, দুইটা ইন্টিগ্রেশন থাকতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এটাই। তো যাই হোক আমরা ওটা মনে রাখবো না, আমাদের এটা দরকার। তো দেখো এখানে আবার একটু খেয়াল করো, এফ অফ এক্স 1/2 পাই ইউ এর মান মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যদি ইউ ভেরিয়েবল হয় পরে নিলাম টি, এই টি এর জন্য মাঝখানে যে কাজটা হচ্ছে এফ অফ টি কস ইউ এক্স মাইনাস ডিটি ডিউ, সেখানে যে পি কিউ লিখতাম ওইভাবে হতো। তা আমি এখানে নতুন আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে লিখেছি, তোমরা নিজেরাই বলবা। তো ধরো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু আমি লিখবো প্রথমে হচ্ছে 1/2 পাই, তাই এখানে যদি একটা ভেরিয়েবল আমি ধরি আর ইকুয়াল টু দেই, আর ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। তো এখানে হবে সেকেন্ড ইন্টিগ্রেশন, এটা দিলাম হচ্ছে এস, এস ইকুয়াল টু থেকে এস হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে
প্লাস ইনফিনিটি। আচ্ছা, এটা মনে হয় এখানে লেখাই ভালো হতো। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় লিখি, লেখাটা এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে ইকুয়েশন লিখতেছি? জি স্যার। আচ্ছা, এখানে তাহলে দেখো আমি ভেরিয়েবল দিয়েছি আর ইকুয়াল টু মাইনাস ইনটু প্লাস ইনটু, পরে আবার সেকেন্ড ইন্টিগ্রেশন দিয়েছি এস ইকুয়াল টু মাইনাস ইনটু প্লাস ইনটু। তাহলে এর মাঝখানে কি হয় বলো দেখি তোমরা? এই যে সেকেন্ড ইন্টিগ্রেশন এখানে কি লিখবো তোমরাই বলো। যেহেতু এখানে এস ভেরিয়েবল দিয়েছি, ফলে এখানে কি লিখবো? এফ অফ এস নাকি? তারপরে কি লিখবো? cos কজ cos কি? প্রথম ভেরিয়েবল আর, আর আর তারপর এক্স মাইনাস x মাইনাস এস এস তারপর এখানে কি হবে? ডিএস ds, আর ফাইনালি ডি লাস্টে ডিআর গুড, এটাই আসলে হবে। এখানে দেখো ভেরিয়েবল যেটা লিখি ওইটা ক্যালকুলেশন কাজ, যেহেতু লিমিট আছে অতএব অসুবিধা নেই। তো এখানে দেখো এই যে ফুরিয়ার ইন্টিগ্রাল এটা যে লিখছি, এটা ইভেন না অডের জন্য? ইভেন না, এটা ইভেন অন কিছুই না, এটা হচ্ছে ইন জেনারেল যে কোনো ফাংশনের জন্য লেখা হয়েছে। তুমি এই যে cos মনে করছো যে এটা হচ্ছে ইভেন ফাংশন, কিন্তু এখানে দেখো cos a minus b, cos a minus b মানে কি? এখানে cos a cos b প্লাস sin a sin b, এরকম না? জি স্যার। হ্যাঁ, ফলে এখানে কিন্তু sin cos দুটোই আছে, এই যে a minus b এখানে লেখা যেহেতু। আর যখন শুধু ইভেন বা শুধু অড হবে তখন তার আমরা দেখি সেই ফর্মুলাটা দেখি। এখানে যে cos আছে এটা হচ্ছে sin cos দুটোর জন্য। হ্যাঁ, স্যার, ম্যাথ করার সময় এই যে সেকেন্ড ব্র্যাকেট গুলা না দিয়ে ডাইরেক্ট যদি আমি ডিএস ডিআর তারপর দুইটা ইন্টিগ্রেশন যদি একসাথে পাশাপাশি লিখি, এটা কি কোনো সমস্যা হবে? এটা আমি ইচ্ছে করে সেকেন্ড ব্র্যাকেটটা ভালো করে উল্লেখ করেছি, কারণ ওই রকম করে থাকলে, ঠিক আছে, ওরকম করে থাকলে যেমন ডিএস ডিআর লিখতেছো, ডিএস ডিআর বা ডিআর ডিএস তুমি লিখে ফেললে উল্টা করে, তাহলে প্রথমে দেখা গেলো আর ইন্টিগ্রেশনটা করে ফেলছো। বুঝতে পেরেছো? জি স্যার, এইভাবেই লিখবা। ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখ যেটা বলছিলাম আর কি, এটা যে এই ফর্মুলাটা লিখলাম এটা কিন্তু ফুরিয়ার ইন্টিগ্রাল, এটা কিন্তু যে কোনো ফাংশনের জন্য, ইভেন অড কোনো কিছু পার্থক্য এখানে করা নাই, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো ফাংশনের জন্য। আর যদি ইভেন এবং যদি অড এইভাবে আলাদা হয় তখন তার জন্য কেমন হবে ওটা আরেকবার দেখে আসি। এই যে ইভেন অড যেটা লিখছিলাম, দেখো এখানে কি ছিল? 2/পাই ইভেন ফাংশন যেহেতু, আর এগুলো যেহেতু শুধু ইভেন বা অড বা সাইন কোসাইন লেখা, তখন দেখো এটা কিন্তু মাইনাস ইনফিনিটি প্লাস না লিখে 0 থেকে ইনফিনিটি, এখানে t ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লেখা হয়েছে। cos t cos ut dt একটা, তারপরে cos us dx, দুটোতেই cos ইভেন্টের জন্য, আবার সাইনের জন্য t ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, t ইকুয়াল টু 0 থেকে f of t sin ut dt cos us du, ঠিক আছে? তো ওটা আমরা পরে আবার দেখো, যখন প্রবলেমে যাবো তখন আমরা ওটা দেখে আসবো। কিন্তু এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, আসল কথা হলো এটা মনে রাখতে হবে যে কোনো মূল্যে, যেভাবে পরে মনে রাখবা। তো এখন দেখো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। তো মূলত কাজ করছি কিন্তু যে আমরা যখন দেখলাম যে একটা ফাংশন ছিল মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে, সেই ফাংশন নাই পিরিয়ডিক ধরে নিয়ে সেটাকে আমরা ফুরিয়ার সিরিজে এক্সপ্লেন করি, কিন্তু এমন কিছু ফাংশন আছে যে সেই একবার পিরিয়ডই আমরা ঠিক করতে পারছি না, ঠিক আছে? যেমন এরকম ফাংশন, ধরো একটা ফাংশন আছে এরকম, আচ্ছা এইরকম একটা ফাংশন, যে তখন এই ফাংশনটা ধরো e টু দি পাওয়ার x, ঠিক আছে? e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার মাইনাস x টাইপের ফাংশন, বা e টু দি পাওয়ার আলফা x, এই টাইপের ফাংশন। তো এগুলোকে আমরা কিভাবে ফুরিয়ার সিরিজে এক্সপ্লেন করবো? তখন আসলে ওই রকম করে ওগুলো দিয়ে হয় না, তখন আমাদের ইন্টিগ্রাল ব্যবহার করতে হয়, কারণ এর এল টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত তখন নিতে হয়।
তো এরকম করে সেই ফাংশন গুলোর জন্য আমাদের এটা দরকার হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পল কোথায় ছিল? আব্দুর রহমান 218। কি খারাপ লাগতেছে খুব? না স্যার, তবে হ্যাঁ বলো। একটু কঠিন লাগতেছে নাকি? একটু মানে বড় বড় ইকুয়েশন তো স্যার হ্যাঁ প্রেশার হ্যাঁ, পড়ছে। আচ্ছা তবে তোমরা কিন্তু খাতায় অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস না করলে কিছু বুঝতে পারবে না। এক্সাম্পল 5 নাম্বার এটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ফোরিয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন f of x equal to e to the power minus kx when x greater than 0 and f of minus x equal to কি f of x and hence prove that এত। তো এটা ফাংশনটা কত এখানে বলো দেখি? ইভেন ফাংশন স্যার। এটা একটা ইভেন ফাংশন, আবার ফাংশনটা কত? f of x equal to e to the power minus kx। তো যেহেতু এটা ইভেন ফাংশন, সো এটা কোন ধরনের ফোরিয়ার ইন্টিগ্রাল নিব? স্যার কোসাইন। কোসাইন ইন্টিগ্রাল। ইভেন হবে কোসাইন ইন্টিগ্রাল নিব। তো কোসাইন ইন্টিগ্রাল কেমন ছিল? কেমন ছিল? ছিল হচ্ছে 2/পাই। আমরা ওটা একটু যাই, কারণ ওটা তোমাদের মনে নাই। ওখানে 2/পাই 0 থেকে ইনফিনিটি কোথায় গেল? 2/পাই ইউ এর মান 0 থেকে ইনফিনিটি, সেকেন্ড ইন্টিগ্রেশনের টি এর মান 0 থেকে ইনফিনিটি f of t cos ut dt আর cos ux du, কিন্তু এটা dx না du। তো দেখা যাক এবার, তাহলে 2/পাই স্যার এটা একটু জুম করা যায় না? দেখা যায়? জি স্যার। এবার ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে f of x equal to, তাহলে দেখো এটা তোমরা আলাদা করে লেখার পরে আলাদা করে লিখছে। তো এই যে দেখো প্রথমে যে ইন্টিগ্রেশনটা লিখেছে না, ওটা কিন্তু ওইভাবে একটু ঝামেলা মনে হচ্ছে, সেই জন্য ওটা ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। এখানে লিখছে কোনটা ইন্টিগ্রেশন করবে না করবে কিছু বোঝা যাচ্ছে না, যাচ্ছে কি? তো সেই জন্য করবা কি, যে প্রথমে হচ্ছে একদম এই লাইন থেকে শুরু করে দিবা। এখানে কি হলো? 2/পাই, একটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা কিসের মান? ইউ এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, তারপরে কিসের? টি টি এর মান 0 থেকে ইনফিনিটি, তাহলে f of t cos ut dt। এই কাজটা আগে আমরা করব, করার পর কি cos ux du। তো প্রথমে আমরা এদের মাঝখানে যে ইন্টিগ্রেশনটা সেটার কাজ করে নিই নাকি? জি স্যার। তাহলে মাঝখানে ইন্টিগ্রেশন, এদের মাঝখানে ইন্টিগ্রেশনটা নেওয়া হলো। তো এখানে f of t এর মান কত? f of x যা ছিল সেখানে শুধু t বসিয়ে দিলে যা হয় ওইটাই নাকি? এই যে এটা ই টু দি পাওয়ার এখানে মাইনাস এই যে এই ফর্মুলা তোমার জানা আছে কি? e to the power x cos bx বা e to the power x sin bx এরকম জানা আছে না? জি স্যার। তো সেই ফর্মুলাটা ইন্টিগ্রেশন করা হলো এখানে, এই যে ইন্টিগ্রেশন ভ্যালুটা পাওয়া গেল। তার মানে মাঝখানের যে ইন্টিগ্রেশন সেই ভ্যালুটা কত দাঁড়ালো? k বাই k স্কয়ার প্লাস ইউ স্কয়ার নাকি? জি স্যার। তো এটা আবার প্রথমে বসে দিলাম, বসে দিলে যেটা দাঁড়ালো সে দেখো ওই আমাদের, হ্যাঁ এই যে যেটা আসছে স্যার 2/পাই হয়েছিল স্যার। কোথায়? এখানে। জি স্যার। এটা f এক of নম্বর x equals to 2/পাই। রোড ইকুয়েশন। এটা তো প্রথমে আমরা এই যে এক নম্বর ইকুয়েশন এটা তো আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পর মাঝখানে ইন্টিগ্রেশনটা আলাদা করে নিলাম, ঠিক আছে? করে নেওয়ার পর যে ভ্যালুটা আসলো সেটা আবার এক নম্বরে বসালাম, ঠিক আছে না? বসালে যেটা আসলো ওটাই আমাদের রিভার্স ফোরিয়ার ইন্টিগ্রাল। এটাই হচ্ছে ফোরিয়ার, এই যে এটা ফাইনালি f of x equal to যা আসলো ওই মানটা এখানে বসে দেওয়ার পর এটাই হচ্ছে ফোরিয়ার ইন্টিগ্রাল। ক্লিয়ার? জি স্যার। অনেকটা। হ্যাঁ, আগে ছিল হচ্ছে ফোরিয়ার সিরিজের, মানে একটা সিরিজের মাধ্যমে, আর এবার একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে থাকলো, অর্থাৎ এটাকে আমরা বলতেছি ফোরিয়ার ইন্টিগ্রাল, ঠিক আছে? তো এবার তারপরে একটা পার্ট ছিল কি, যে দেখাও যে এত ইকুয়াল টু এত, যে cos ux k স্কয়ার প্লাস a স্কয়ার শুধু আসে ইন্টিগ্রেশনের সাথে, বাদ বাকি আর কিছু নাই, তাতে এটা কি দাঁড়ায়? অর্থাৎ এখানে যেটা জিনিসটা দাঁড়ালো যে cos ux k স্কয়ার প্লাস a স্কয়ার এখানে রাখলাম, আর টয়েস k বাই পাই এটা হচ্ছে ওই পাশে পার করে দিলাম, পার করে দিলে ওই পাশে কি ছিল তাতে যেটা আসলো আর কি, এটা পার করে দিলে পাই বা টয়েস k e to the power kx, এটাই ওখানে পূরণ করতে বলছে। ক্লিয়ার? আমার মনে হয় বুঝতে পেরেছো, সহজ জিনিস তো এটা। তো এটা সিম্পল কিছু প্রবলেম দাও, এখানে দেওয়া আছে e to the power kx এর জন্য, এখানে আবার এটা কি ফাংশন, এটা
কি ফাংশন? এক্সাম্পল 6 এটা হচ্ছে একটা আর অড ফাংশন। তো অতএব এটা হচ্ছে এই যে সাইন ইউটি ডিটি সাইন ইউএক্স ডি এভাবে এটা করছে। এখানে আরো কিছু প্রবলেম আছে। আচ্ছা এক্সাম্পল 7 আমরা যাই, এটা ক্লাসে করাইছিলাম, আমাদের মনে না থাকলে আমার মনে আছে। এই যে এক্সাম্পল 7, কিন্তু তখন হয়তো কি বুঝেছো হয়তো খেয়াল নাই ভাবে। তো দেখো এক্সাম্পল 7 কি আছে, একটা ফাংশন ফাইন্ড দ্য ফুরিয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন, এই ফাংশনটা দেওয়া আছে, তাকে ইন্টিগ্রালে লিখলে কেমন হবে সেইভাবে ওরা আসলে ফাইন্ড আউট করতে বলছে। তো প্রথমেই আমরা যে সূত্র, এটা কি ইভেন না অড কিছু বোঝা যায়? না স্যার। যেহেতু ইভেন অড বোঝা যায় না, ওদের জি। ইন জেনারেল কোনটা একটা হচ্ছে, সেজন্য এরা কিন্তু ইন্টিগ্রেশন অন্যভাবে লিখেছে, এক কাজই করছে, কিন্তু আমি যেভাবে ইন্টিগ্রেশনটা দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট মানে একটা সেকেন্ড ব্র্যাকেট আলাদা করে তোমরা ওইভাবে নিবা, অর্থাৎ এই কাজটা করবা। এই যে এখানে দেখো একটা হচ্ছে 1/পাই আর এখান থেকে শুরুটা করি, কিন্তু ওদের মতো করে না করে এটা তো মূল ফর্মুলা ছিল তাই না? জাস্ট হচ্ছে ইউর ইন্টিগ্রেশনটা প্রথমে লিখে তারপরে ছিল টি এর লিমিটটা মাইনাস ইনটু প্লাস এফ অফ টি cos ইউ এক্স মাইনাস টি ডিটি, তার বাইরে ছিল কি ডিইউ তাই না? জি স্যার, একই তার স্যার। বাইরে, হ্যাঁ তার বাইরে ডিইউ ছিল। তো স্যার এখানে স্যার একই ভেরিয়েবল গুলো একসাথে লিখছে, যেমন হ্যাঁ, এফ একই টি লিখছে। আর ডিটি একসাথে লিখছে। আচ্ছা এখান থেকে তুমি এটা নিজেরাই করতে পারবা। আমি এখান থেকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে এই যে ইন্টিগ্রেশন করে ওরা জাস্ট এই ফাংশনটাকে ফুরিয়ার ইন্টিগ্রালে কত হয় সেই ফুরিয়ার ইন্টিগ্রালে প্রকাশ করলো। প্রকাশ করার পর দেখো এটাকে ফুরিয়ার ইন্টিগ্রালে কত আসলো। একটা এখানে ডোমেনটা কেমন ছিল, এক্স এর মান 0 থেকে ছোট, এক্স এর মান 0 আর 0 থেকে বড় হলে, তো এক্স এর মান 0 থেকে ছোট হলে কত হয় তার ভ্যালু 0, 0 থেকে কত হয় হাফ, আর 0 থেকে বড় হলে কত আসে ই টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে এভাবে ডিফাইন করা আছে। তাহলে আমরা ফুরিয়ার ইন্টিগ্রাল যেটা পাবো ফাইনালি, এরা দেখো ফুরিয়ার ইন্টিগ্রালটা পেয়েছে, এই যে এরকম ক্যালকুলেশন করে ফুরিয়ার ইন্টিগ্রালটা পেয়েছে হচ্ছে এই যে এখানে, এই যে এফ অফ এক্স হাফ পাইছি স্যার, হাফ না হাফ না, এই যে এটা এখানে পরের পেজে এফ অফ এক্স এত পেয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ কি মানে ক্যালকুলেশন গুলো করে ফুরিয়ার ইন্টিগ্রাল তো হাফ হবে না, হাফ হলে কি আর এফ অফ এক্স হবে? তো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এই যে পরের পেজে 2 নম্বর ইকুয়েশনের মাধ্যমে এটাই এফ অফ এক্স। তো এখানে দেখো যে ক্যালকুলেশনটা হয়েছে, একটা হচ্ছে 0 থেকে ছোট আর 0 থেকে বড়, দুটা ভাগে শুধু ভাগ হয়েছে এখানে। তাতে 0 তে এই ইন্টিগ্রালের যে ভ্যালু আর ফাংশনের 0 তে যে ভ্যালু ছিল, এখানে ইন্টিগ্রালে সেই ভ্যালু হতে হবে নাকি? কারণ ইন্টিগ্রালটা তো ওই ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে তাই না? যেমন ফোরিয়ার সিরিজটাকে কি করছিল, ওই ফাংশনকে রিপ্রেজেন্ট করছে না, ফোরিয়ার ইন্টিগ্রালটা কিন্তু ফাংশনকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এখানে একবার হচ্ছে 0 থেকে বড় নেওয়া হয়েছে, 0 থেকে ছোট নেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে। তাহলে 0 ভ্যালুটা কিন্তু আসলে ইন্টিগ্রেশনে ওখানে ক্যালকুলেশন হয়নি। তো তাতে যে ইন্টিগ্রেশনটা পাওয়া গেল সেটা কি আসলে ফোরিয়ার ইন্টিগ্রাল? তখন এখানে বলছে যে এই এক্স ইকুয়াল টু 0 বসে দেখলে আসলে কত আসে, এক্স ইকুয়াল টু 0 দিয়ে এফ অফ এক্স এর ভ্যালু ছিল হাফ। ফাইনালি ইন্টিগ্রেশনেও এক্স এর মান 0 বসে ক্যালকুলেশন করে দেখা গেল সেটা কত আসলো, হাফই এসেছে। ফলে এই 2 নম্বর যে ইন্টিগ্রালটা পাওয়া গেল, এটা হচ্ছে রিকোয়ার্ড ফোরিয়ার ইন্টিগ্রাল। এটা এরকম প্রবলেমের জন্য করতে হলো। তো আমরা মূলত এখানে কাজ করলাম আর কি, এই ফাংশনের ফোরিয়ার ইন্টিগ্রালটা বের করলাম। পরের এক্সাম্পলটা দেখো। বলো। স্যার এখানে ওরা যে এফ অফ এক্স নিয়েছে স্যার, যে একটু আলাদা মনে হচ্ছে স্যার, এটা কি একই কোথায় যে ম্যাথটা বুঝালেন স্যার? ওই যে
প্রথমে স্যার প্রথম লাইনটা স্যার ম্যাথের যে এফ অফ এক্স নিয়েছে ওটাতে আপনি স্যার আলাদা দেখালেন একটু আগে। প্রথম লাইনটা যেটা লিখেছে না না একই একই মানে তুমি আমি যেভাবে লিখলাম না আগের একটা ম্যাথে তোমরা ওইভাবে লিখে শুরুটা করবে ওইভাবে শুরুটা করবে ক্যালকুলেশন তোমরা এখানে আসলে বইয়ে অনেক কিছু করে দেওয়া থাকে কিন্তু ওইভাবে শুরু করবে তাহলে দেখবে খুব সহজে করতে পারবে ঠিক আছে শুরুটা এইভাবে খাতায় না করলে আসলে এভাবে মুখে মুখে বলে এটা একটু মুশকিল খাতায় করলে তোমরা নিজেরাই করতে পারবে বুঝা যায় আমরা দেখলাম হচ্ছে ফোরিয়ার ইন্টিগ্রাল কিভাবে একটা ফাংশনকে ফোরিয়ার ইন্টিগ্রালে লেখা যায় এই আর কি এটা দেখলাম মানে এই প্রবলেম যেটাই থাকে তো ফোরিয়ার ইন্টিগ্রাল সম্বন্ধে বলা হলো এবার আসি ফোরিয়ার ট্রান্সফর্ম থাক স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার আর অনেকগুলো কমপ্লেক্স জিনিস ছিল তো স্যার এতগুলো একসাথে দিলে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আগের যে ম্যাথের এক্সাম্পল গুলো দেখালেন ওগুলা কি স্যার দেওয়া আছে স্যার এই যে এগুলো এক্সাম্পল না এইগুলো না স্যার ওই এক্সাম্পল দেওয়া নাই মনে হয় ওটা আজকে পাঠাই দেবো অসুবিধা নেই জি স্যার ওগুলো একটু দিয়ে দিন হ্যাঁ ওটা দিয়ে দেবো যে আব্দুর রহমান স্যারের বইয়ের মনে হয় বইয়ের যতটুকু দরকার স্ক্যান করা আছে আরো লাগবে তো মোটামুটি আজকে যেটুকু আছে সেটা তোমাদের পাঠাই দিব অসুবিধা নেই স্যার আব্দুর রহমানের বইয়ের পিডিএফটা কি আছে আপনার কাছে পিডিএফ পাওয়া যায় না এগুলো বইয়ের পিডিএফ পাওয়া যায় সমস্যা তবে এটাই তো এখন একটা সমস্যা যে আমরা হয়তো চেষ্টা করতেছি যে অনলাইনে ক্লাস নেওয়া কিন্তু এই যে বইগুলো শুধু হুট করে অনলাইনে গেলেই তো আর হবে না কারণ এই বইগুলো আমরা যে পড়াচ্ছি বা আমাদের যে বইগুলো দরকার তোমাদের হয়তো আরো অন্যান্য বই দরকার পড়ে বিভিন্ন কোর্সের জন্য তো আমাদের অনলাইনে গেছি বাট আমাদের তো এই বইগুলোর অনলাইনে অ্যাক্সেস থাকা উচিত ছিল যদি স্টুডেন্ট এবং টিচারদের যদি সেই সুবিধাটা না দেওয়া হয় তাহলে হুট করে অনলাইনে গেলেই কিন্তু তার আসলে ওটা ইফেক্টফুল হয় না তো এখন আসলে এগুলো স্যার আমাদের যে কয়টা পেজ লাগবে ওই কয়টা দিলেই হবে তা দিচ্ছি কিন্তু আসলে এটা তো মানে বোর্ড সেন্স এটা তোমার কারণ আমি যেটা পড়াচ্ছি ওটাই শুধু পড়ার বিষয় না এর বাইরে অনেক কিছু জানার দরকার আছে তোমারও দরকার আছে বা আমারও দরকার আছে তাই হলো যে আমরা অনলাইনের সুযোগ সুবিধা পাচ্ছি না বাট অনলাইনে ক্লাস নিতে হচ্ছে এটা অনেক সমস্যা কারণ এখানে এই বইগুলোর যখন বা এর চেয়ে আরো ভালো ভালো বইগুলোর যদি দেখবো যেগুলো ভালো বই সেগুলো কিন্তু ওইভাবে পিডিএফ পাওয়া যায় না বা কিনতে হয় ঠিক আছে এই বইগুলো এটাই যে ভালো বই এটা তো অত বেশি ভালো বই না তারপরও আরো অনেক ভালো ভালো বই আছে যেগুলো হচ্ছে আমাদের ফ্রি অ্যাক্সেস নাই ওগুলো আমাদের থাকলে তাহলে সুবিধা হলো তোমাদের জন্য সুবিধা হতো আমাদের জন্য সুবিধা হতো তো যাই হোক মোটামুটি যেটুকু দরকার আমি এটা স্ক্যান করে নিয়েছি তোমাদের পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ক্লাস রেকর্ডিংটা এটা তো মেইলে করা যায় না দেখে আমি গুগল ক্লাসরুমে একটা ক্লাস ওপেন করে তোমাদের অ্যাড করে নিব আচ্ছা তোমাদের স্যাররা কি গুগল ক্লাসরুমে ক্লাস ক্রিয়েট করছে কেউ না স্যার কেউ করে নাই না স্যার সবাই ড্রাইভে আপলোড করে তারপর স্যার লিংকটা স্যার আমাদের ফরওয়ার্ড করে দেন স্যারেরা তারপরে স্যার আমরা অ্যাক্সেস করতে পারি আর কি ক্লাসটাতে রেকর্ডিংটাতে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের ড্রাইভের লিংকটা মেইল করে দেব আমি তো আর কোনো কোশ্চেন আছে আজকে না স্যার আপাতত নাই ম্যাথটা দেখে আচ্ছা তোমাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই একটু ভালো লাগানোর জন্য জাস্ট কোরিয়ান নিয়ে তো অনেক কথা বললাম দাঁড়াও ওপেন করছি
তো এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না শেয়ার করে নেই। আচ্ছা শেয়ার করেন স্যার, শেয়ার আচ্ছা করেন। করছে। তো দেখো এখানে এফ অফ এক্স স্কোয়ার ফাংশনটাকে আমরা প্লট করেছি কতর মধ্যে? স্যার 0 থেকে 0.25 0 থেকে টয়েস পাই বলে 0.25 না, ওটা 0। এই যে ফিগারটা দেখো তোমরা 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই। তো এই যে ফাংশনটা এখানে প্লট করা হলো, আচ্ছা এটা কি পেরিয়ডিক ফাংশন? জি স্যার। না এখানে কিন্তু পেরিয়ডিক মানে কি ওই আরো ভ্যালু পড়বা, কিন্তু ডিপেন্ড করা আছে কত থেকে 0 থেকে টয়েস পাই মধ্যে। এর পেরিয়ড কি বুঝবো? যদি টয়েস পাই থেকে 4 পাই মধ্যে একই রকম আছে তাহলে নাই পেরিয়ডিক হতো নাকি? জি স্যার, পিরিয়ডিক কেন বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন কথা হলো আমাদের যেটা বলা থাকে এই ফাংশনটা পেরিয়ডিক ফাংশন, শুধু কতটুকু ডিপেন্ড করা আছে 0 থেকে 2 টয়েস পাই। তার মানে টয়েস পাই থেকে 4 পাই কেমন হবে? সেম এরকম হবে, সেম আবার হবে, সেম এরকম হতে হবে। হতে হবে। তো এখন দেখো এখানে যে f of x equal to x স্কয়ার, সেই x স্কয়ারে যদি তুমি আরো যদি ভ্যালু বসাও ঠিক আবার এরকম আসে নাকি আরো উপরের দিকে চলে যাবে? স্যার আরো উপরের দিকে চলে যাবে। তাহলে কি আমরা যেরকম চাচ্ছি সেরকম পেলাম না না। এই কাজটাই করা হবে ফোরিয়ার সিরিজের মাধ্যমে। দেখো এটাকে ফোরিয়ার সিরিজে এক্সপ্লেন করলে যেটা আসে সেটা আমি এখানে এই যে লিখেছি, মানে এটা বই থেকে ভ্যালুগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ a n b n এর ভ্যালুগুলো লিখেছি, n ওতে ভ্যালু লিখেছি। দেখার পর এখানে n এর মান কত নিয়েছি 1 থেকে 10। তো এখানে কিন্তু n এর মান যত দেওয়া যাবে তত ভালো হয় এটাকে মানে কি বলবো রিপ্রেজেন্ট করবে। তো এখন আমি 10 নিয়ে আবার দেখি তাতে এই সিরিজটা এক্সপ্যান্ড করলে আমাদের কত আসে, এই যে এতগুলো টার্ম পাওয়া গেল, তাই না? তো এখন দেখো এই টার্মগুলো যখন আমি প্লট করতেছি, এই দেখছো 0 থেকে টয়েস পাই 4 পাই ওরকম আসতেছে না? এখন কিন্তু আমি এখানে x এর মান যত দূর দেই না কেন এই ফাংশনটা কিন্তু পেরিয়ডিক হবে এবং একই রকম দেখাবে, বুঝতে পেরেছো? আগের ফাংশনে অতগুলো বসানো যাইত না। তাই এখন দেখো এখানে তো 10 নিলাম, তো এখানে যদি আরো এটা ভালোভাবে কিন্তু আসেনি, কারণ 0 থেকে টয়েস পর্যন্ত যেমন দেখছি সেরকম কি এসেছে? একটু কেমন ভালোভাবে একটু করেনি, কারণ আমরা সিরিজ নিয়েছি মাত্র কয়েকটা। এটা যদি আরো বেশি নিতাম 100টা যদি নিতাম, আচ্ছা এবার দেখো, আচ্ছা কে একটু মিউট করে নাও প্লিজ। আচ্ছা এটা দেখো এবার দেখছো কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। জি স্যার। তো দেখো সিরিজে কিন্তু এখানে আমরা যত টার্ম বেশি নিয়েছি তত ভালো। এই সিরিজ কিন্তু খালি 0 থেকে 12 এর মধ্যে নিয়েছি আমরা। এখানে যদি তুমি 100 পর্যন্ত নাও সমস্যা নাই, 100 পর্যন্ত আমরা ধরো মোটামুটি 20 পর্যন্ত দেবো। এটা এখন তুমি যত সারা দিন রাত চালালেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু ওই ফাংশনকে ওইটা কিন্তু রিপিট হবে, বুঝা গেল ব্যাপারটা? তো এই কাজটাই আসলে মূলত আমরা ফোরিয়ার সিরিজের মাধ্যমে করতেছি। ক্লিয়ার? জি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করা যাক। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার একটা সিটি বাকি আছে স্যার, তো স্যার সিটিটা কি স্যার আমরা কিভাবে দিব স্যার বা কি করলে স্যার? আচ্ছা সেজন্য আমি ভাবছিলাম তোমাদের গুগল ক্লাসরুমে একটা ক্লাস ক্রিয়েট করে সিটিটা হচ্ছে অনলাইনে নিব এবং সেটা গুগল ক্লাসরুমের মাধ্যমে নিব। স্যার অনলাইন স্যার হলে স্যার সবার জন্য স্যার সুবিধা হয় না স্যার, অনেকের স্যার নেট অ্যাক্সেস থাকে না স্যার, আবার স্যার কারেন্টও ইদানিং চলে যাচ্ছে স্যার অনেক। তবে এখানে যেটা করব সেটা হলো না একসাথে সবারই কারেন্টের সমস্যা হবে না, এটা তুমিও মানো আমিও মানি। তো সেই ক্ষেত্রে কি হবে, সে মিস করবো না, সেটা কনসিডারেবল, এটা অবশ্যই কনসিডারেবল। যদি কারো কোনো সমস্যা হয় নেট চলে যায়, কিন্তু সবার হবে না, এটা হচ্ছে সত্য কথা। যদি সবার হয় তাহলে বুঝবো যে এটা আসলে তোমাদের ইচ্ছাকৃত, কিন্তু ওরকম হবে না। সেটা আমরা যেভাবে নিতে চাচ্ছি সেটা হলো যে ওই গুগল ক্লাসরুমে কোশ্চেনটা আপলোড দেওয়া হবে, তোমরা কোশ্চেনটা নিবা। সিটিটা আসলে মোটামুটি অ্যাসাইনমেন্টের মতোই একটা কিছুটা, কিন্তু অ্যাসাইনমেন্টে সাপোজ 5-7 দিন সময় থাকে, সিটিটা হবে কি তোমাদের কোশ্চেনটা আপলোড দেওয়া হলো, তোমরা মোটামুটি যে এই সময়ের মধ্যে অ্যান্সারটা লিখে ছবি তুলে আপলোড দাও, এই আর কি।
স্যার। তো এটা কিন্তু কঠিন কিছু না, তোমরা যেটা ভয় করতে সিটি না জানি কি হবে, তোমাদের তো ওটা যদি জিনিসগুলো জানা থাকে ওই সময়ের মধ্যে অ্যান্সার করেই পাঠিয়ে দিতে পারবো। তার জন্য একটু পরেই সিটিতে বসতে হবে আর কি, চিন্তার কোনো কারণ নাই। জি স্যার। তো সিটি সিলেবাসটা ছোট রাখেন স্যার। আচ্ছা, ওটা তাহলে আমরা মোটামুটি কোর্সটা শেষ করে লাস্টের দিন ওটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।